আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1-11-এর ইঙ্গিত নাহিদ ইসলাম। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে আসিফ মাহমুদ। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনা সভায় বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 15.5 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 178 জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারার ফটকে স্বজনদের ফুলেল শুভেচ্ছা। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। 380 কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে অভিযোগ তার। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণের কথা বলেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা জোটের নেতারা। এতে বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, আসাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফেরানো সম্ভব হয়নি বলেই 24-এ আবু সাইদদের জীবন দিতে হয়েছে। এখন মানুষের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সামনে। অনতিবিলম্বে নির্বাচন দিতে না পারলে দুর্বৃত্তরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আসাদ লড়াই করছেন, কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল, সেই মানুষের মুক্তি আসেনি। আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না। নিরপেক্ষতা বজায় রেখে দেশকে সংকট থেকে মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচনের পথে যাওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, পুরো সংস্কারের কমিটমেন্ট বাস্তবায়ন করবে ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের প্রতিনিধি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে উপদেষ্টা বলেন, 1-11 বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরো বলেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে যে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারা। এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের উচিত সরকারের কাজে হস্তক্ষেপ থেকে বিরত থাকা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার
ও কাশিমপুর কারাগার থেকে 178 জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। কারা ফটকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্বজনরা। চাকরি ফিরে পাওয়া সহ ভবিষ্যৎ জীবন যাপনের নিশ্চয়তা চান বিডিআর জওয়ানরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল দিয়ে প্রিয়জনকে বরণ করার জন্য হাজির হন পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর পরিবারের স্বজনদেরও কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে খুশি বিডিআর সদস্যরা। 17-16 বছরের ভিতরে মা হারাইলাম, দাদা নানি সব হারাইলাম, আর কিছু নেই এখন। এইটাই আপনার কাছে চোখে দেখেন। এইটাই তাদের যে চাকরি পুনর্বহাল করুক এবং যারা এই ধরনের ঘটনা বিডিআর হত্যাকাণ্ড করছে তাদেরও উপযুক্ত শাস্তি হোক। এখন চাওয়া থাকবে, এখন আমাদের পূর্ণ যে ইয়েগুলো তারা কাছে করবো, তারপরে যে কত বছরের বেতন ইয়েতে সুযোগ সুবিধা যা নিছে এখন আমরা এগুলো চাই, এখন এগুলো পূর্ণ বহাল আমরা চাই। বিডিআর যে ঘটনাটি এটি কিন্তু ভারতের একটা ইন্ধনে এই শুধুমাত্র বিডিআর কে করার জন্য করেছে, বিডিআর কে পঙ্গু করার জন্য। এত উচ্ছ্বাসের মাঝেও আক্ষেপ আর কষ্ট নিয়ে কারা ফটকে বসে আছেন বৃদ্ধ বিডিআর সদস্য হাফিজুর রহমান। বিগত বছরের পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়েছেন তিনি। আমরা বিচার চাই, 16 বছর কেন আমাদের জীবন থেকে হারিয়ে গেল, পরিবার পরিজন থেকে আমরা হারিয়ে গেলাম। আজকে যদি আপনাদের এই আন্দোলন না থাকতো এই দেশের মুক্ত বাতাসে আমরা কোনোদিন আসতে পারতাম না, মুক্তভাবে কথা বলতে পারতাম না। দুপুরে সবাই মুক্ত হয়ে এক এক করে বেরিয়ে আসেন কারা ফটক দিয়ে। বলেন অন্যায়ভাবে বিগত সরকার তাদের মামলা দিয়ে জেলে রেখেছেন। 2009 সালে যে ঘটনা ঘটছে, আমার চাকরি ছিল মাত্র 19 দিন। 19 দিনের ভিতরে যে 16 বছর জেল কাটলাম, এর প্রতিকার যে কি পাবো কারো কিছু বলতে পারি না। কারাবন্দী বাকি সদস্যদের দ্রুত মুক্তির পাশাপাশি পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান কারামুক্ত বিডিআর সদস্যরা। দীর্ঘ 16 বছর পর আজ মুক্তি পেল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 178 জন বিডিআর সদস্য। তারই ধারাবাহিকতায় ঢাকার এই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেল 41 জন বিডিআর সদস্য। এ সময় পরিবারের সদস্যদের খুব কাছ থেকে আলিঙ্গন করতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। পাশাপাশি সরকারের কাছে বিনা অপরাধে দীর্ঘ বছর ধরে জেল খাটার জন্য ক্ষতিপূরণও চায় তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 9 বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলা তদন্ত করবে দুদক। এর সাথে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ কমিশনের। এতদিন সিআইডি এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করেছে বলে অভিযোগ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে 380 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুদেন্দ্র লাল ত্রিপুরা ও বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় তিনি কথা জানান। ডক্টর ইউনূস বলেন, গত 15 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তা সবই ভুয়া, সেসব নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। এছাড়া এদিন মেটার সাথে এক বৈঠকে ফেসবুকে মিস ইনফরমেশন প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরেন তিনি।
পাশাপাশি পতিত শেখ হাসিনা সরকারের অন্যায় দুর্নীতির কথাও এই বিশ্ব ফোরামে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দুর্নীতির রেকর্ড সংরক্ষণ করা হবে। শেখ হাসিনার সময় ভুয়া নির্বাচনগুলোতে কেউ ভোট দিতে পারেনি বলেও জানান প্রধান উপদেষ্টা। We had 3 elections in this 15 years of the regime that ruled the country. All fake elections. Nobody voted. But she got elected herself as they wish. So it's a single person regime which commanded everything. And that's what made all the people and the students furious. তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। The amount of money laundered away from the country, from the banking system, the total amount they estimated, calculated about $17 billion from the banking system, just laundered away. The students were saying, we will have to build a new Bangladesh. They don't have to see anything connected with the old Bangladesh. So that's a big task for us. How to define that new Bangladesh, how to start that new Bangladesh, and we are committed to create that new Bangladesh. এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ক্লাইমেট হাব সেমিনারে অংশ নেন ডক্টর ইউনূস। So the whole country has expectation now. Managing their expectation is a big task for us. Because they want everything to happen right now. If you are a government, if you have the power, why can't you do it? You have to do it now. এদিন বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যানা বিজার্ড এর সাথে সাইডলাইন বৈঠক করেন প্রফেসর ইউনূস। এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সাথে বৈঠকে ফেসবুকে অসত্য ও ভুয়া সংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রাম সেনানিবাসে শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি। সেনাপ্রধান আশা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। পেশাগত দক্ষতার পাশাপাশি একটি সুন্দর জীবনমান আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন কবি ও লেখক। পদক প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাটক সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি.এইচ. হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর 21শে বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল জুলাই ঘোষণাপত্র সংবিধান শীর্ষক আলোচনা সভা। গণশক্তি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। প্রধান আলোচক ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। এ সময় জুলাই আন্দোলনকে স্বীকৃতি দেওয়া ও ফ্যাসিবাদের যথাযথ বিচার করার স্বার্থে ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান আলোচকরা। শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করল আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।
এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন সহ শরিয়া বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ ও প্রধান অংশীদারগণ। অনুষ্ঠানে শরিয়া সম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক একটি প্যানেল আলোচনায় বক্তারা শরিয়া অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিকের ভূমিকা এবং সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়। সংস্কার শেষে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালে যেসব দলের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের গায়ে জ্বর আসে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দিনাজপুরের বীরগঞ্জের মরিচাই ইউনিয়নে কৃষক দলের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। যখনই বিএনপি ভোটের কথা বলে, যে সকল দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারা ভোটের কথা বললে তাদের গায়ে জ্বর আসে। এক একবার এক এক কায়দায় ভোট করে তারা ক্ষমতায় ছিল। যদি কোনো সরকার অথবা কোনো গোষ্ঠী যারা নিশ্চিত পরাজয় জেনে বাংলাদেশের ভোটের অধিকার আবার হরণ করতে চায়, আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীরা, শহীদ জিয়ার সৈনিকেরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চট্টগ্রাম পর্বের উত্তেজনাপূর্ণ শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। শেষ ওভারে জয়ের জন্য মাত্র 5 রানের দরকার ছিল খুলনার। এক বল হাতে রেখে জয় পায় মেহেদী হাসান মিরাজের দল। 4 উইকেটে 156 রান তুলে জয় নিশ্চিত করে তারা। মেহেদী হাসান মিরাজ করেন সর্বোচ্চ 70 রান। এই জয়ে 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 4র্থ স্থানে উঠে এল খুলনা টাইগার্স। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জর্জ মুন্সির 32 বলে 58 রানের ঝড়ে 9 উইকেটে 152 রানের লড়াকু স্কোর করে সিলেট স্ট্রাইকার্স। 44 রান করেন জাকির হোসেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 111-এর ইঙ্গিত নাহিদ ইসলাম। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে আসিফ মাহমুদ। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনার সভায় বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 15.5 বছর কারাভোগের পর মুক্তি পেলেন 178 জন সাবেক বিডিআর জওয়ান। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারা ফটকে স্বজনদের ফুলেল শুভেচ্ছা। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অনুসন্ধান করবে দুদক। 380 কোটি টাকা দুর্নীতির অভিযোগে জিয়াউল দম্পতির বিরুদ্ধে মামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।